দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। বন্দরনগরীর ব্যবসায়ীদের সাথে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রীর মতবিনিময়, রোববার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের চুক্তি, শিগগিরই চালু হবে দুই দেশের সরাসরি ফ্লাইট। এই বছরের শেষের দিকেই বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা হবে। এতে মানুষের যাতায়াতের পাশাপাশি পণ্য আমদানি রফতানিও সুবিধাজনক হবে। বৃষ্টিতে বেহাল ইপিজেড সদরঘাট ও মাদারবাড়ির সড়ক, সীমাহীন দুর্ভোগে নগরবাসী, সংস্কারে বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ের চিঠি। কোথাও বোঝা যায় না, রিক্সা পড়ে যায় অনেক সময়, বাচ্চা কাচ্চাদের সমস্যা হয়। সকাল থেকে অনেক বড় জ্যাম বাঁধে 2 ঘন্টা 3 ঘন্টা জ্যামের মধ্যে বসে থাকা লাগে। জ্যামের জন্য আমরা চলাফেরা করতে কষ্ট হয়ে যায়। ভরা মৌসুমেও ইলিশের আকাল চট্টগ্রামে, বৈরী আবহাওয়ায় সাগরে মাছ ধরা ব্যাহত, চড়া দামে হতাশ ক্রেতারা। কয়েকটা জায়গায় দেখছে পারছি না, মাছ দাম বেশি, এই জন্য চলে যাচ্ছে রে। কালকে যেটা 60-65 কিনছি, আজকে 75,000 কিনছি। দর্শক শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। এবার পুরো খবর। খুব শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে, বাড়বে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ। চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে এমন তথ্য জানান পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। বলেন, রোববার জয়েন্ট ইকোনমিক কমিশন বিষয়ে চুক্তি সই হবে। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাণিজ্য বাড়লে সমৃদ্ধ হবে উভয় দেশের অর্থনীতি। বাংলাদেশ ও পাকিস্তান দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও সম্ভাবনা নিয়ে দুপুরে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা এবং পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। এ সময় পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান জানান, দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে জয়েন্ট ইকোনমিক কমিশন কাজ করবে। এজন্য দ্রুত রোডম্যাপ ঘোষণা করা হবে। দুই দেশের বিমান পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে। এই বছরের শেষের দিকেই বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা হবে। এতে মানুষের যাতায়াতের পাশাপাশি পণ্য আমদানি রফতানিও সুবিধাজনক হবে। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানো গেলে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকলের সাথে উদারভাবে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি এবং আমাদের বিক্রয়ের প্রবৃদ্ধি এবং আমাদের প্রতিযোগিতাপূর্ণ মূল্যে আমদানির সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা একত্রিত হয়েছি। সুন্দর সুন্দর সম্ভাবনা নিয়ে কাজ করেছি আমাদের বাণিজ্য বৃদ্ধি করার, আমাদের আমদানি এবং রপ্তানি উভয়ের সক্ষমতা বৃদ্ধি করা এবং যেসব সহযোগিতার স্থানগুলো উনি উল্লেখ করলেন, এর বাইরেও বেশ কিছু বিষয় নিয়ে আমরা কাজ করছি। সভায় দুদেশের বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে ইপিজেড সদরঘাট ও মাদারবাড়িতে বেহাল সড়ক, সীমাহীন দুর্ভোগে নগরবাসী। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী চলতি বর্ষায় মহানগরের 142 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সংস্কারে 500 কোটি টাকার বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সড়ক জুড়ে খনাখন্দ, ছোট বড় গর্ত, উঠে গেছে কার্পেটিং, জমে আছে পানিও। এতে দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযোগী বন্দরনগরীর ইপিজেড এলাকার এই সড়কটি। পুরো ভাঙা রোড অবস্থা, আজকে 2 মাস এই রোডটা ভাঙা চড়া। এই জায়গা থেকে ফিরিপুর যাইতে 1-1.5 ঘন্টা লেগে যায়, 2 ঘন্টা লেগে যায়। এই অবস্থা ভাঙা রাস্তা, কোথাও বোঝা যায় না, রিক্সা পড়ে যায় অনেক সময়, বাচ্চা কাচ্চাদের সমস্যা হয় স্কুলে যাওয়া আসা। সকাল থেকে অনেক বড় জ্যাম বাঁধে 2 ঘন্টা 3 ঘন্টা জ্যামের মধ্যে বসে থাকা লাগে। এদিকে প্রচন্ড জাম থাকে, জামের জন্য আমরা চলাফেরা করতে কষ্ট হয়ে যায়। নগরীর বারিক বিল্ডিং থেকে সদরঘাট ও মাদারবাড়ি সড়কের অবস্থাও একই। মুরাদপুর থেকে আগ্রাবাদ এবং 2 নম্বর গেট থেকে অক্সিজেনমুখী সড়কটিও বেহাল, সীমাহীন দুর্ভোগে নগরবাসী। গাড়িগুলো চালাতে পারতেছি না, এক গাড়ি 300 গাড়ি কাটে পড়ে যেতেছে। এগুলো বুঝি বাংলাদেশের নিয়ম কারণ। অনুভব হইতেছে রাস্তার মা বাপ নাই, কোনো লোক নাই, গার্জিয়ান নাই রোডের। সাধারণ পথচারী, ব্যবসায়িক সকল মানুষের এই দুর্ভোগের, এটা আসলে শেষ কোথায়? এই পরিস্থিতিটা যে কে করবে,
কোন সরকারে করবে? যারা দায়িত্বশীল আছে এরা গাফলতি করতেছে অথবা দায়িত্ব ঠিকভাবে পালন করতেছে না। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী চলতি বর্ষায় মহানগরের ১৪২ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সংস্কারে ৫০০ কোটি টাকার বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। অ্যাসেসমেন্ট আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে করেছে এবং তারা যেটা হিসাব করেছে ৪০০ থেকে ৫০০ কোটি টাকার মতো এক্সপেন্ডিচার্স যদি আমরা একদম পারফেক্টলি করি। সিটি কর্পোরেশন তাদের কাঙ্ক্ষিত যে বাজেট তার পাওয়ার কথা সেটা পাচ্ছে না, বাট আমাদের রাজস্ব থেকে দৈনন্দিনভাবে আমরা খরচ করে যাচ্ছি, স্বাভাবিকভাবে এটা আমাদের দায়িত্ব হিসেবে সেটা আমি খরচ করছি। সো আমি মনে করি যে অবশ্যই সেটা মন্ত্রণালয় সেদিকে দৃষ্টি দিবে। গত বছরে বর্ষার সময় নগরীর ৯০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম চট্টগ্রামের বেহাল সড়কের সেই প্রতিবেদনটি। আমরা এবার একটু সরাসরি যুক্ত হতে চাই আমার সহকর্মী মামুনুর রশিদ অভির সঙ্গে। অভি, আজ তো বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে ভাঙা রাস্তাগুলোর অবস্থা আপনি কি দেখছেন, একটু জানাবেন আমাদের। সকাল থেকেই যেহেতু ভারী বর্ষণ হয়েছে, সে কারণেই চট্টগ্রামের প্রতিটি সড়ক জুড়েই একেবারে খানাখন্দ বলা যায়, এবং সবচেয়ে বেশি যে সড়কগুলোতে খানাখন্দ তার একটি সড়কের মধ্যে আমি রয়েছি। এটি সদরঘাট এলাকার সড়ক, এবং এই সড়কের অবস্থা চট্টগ্রামের যে কটি সড়ক রয়েছে তার মধ্যে অন্যতম বেহাল দশা বলা যায়। সড়কের মধ্যখানে বড় বড় গর্ত, ফলে এই পথ দিয়ে যে সমস্ত যানবাহন চলাচল করে সেই সমস্ত যানবাহনগুলো প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ে, এবং স্থানীয়রা বলছিলেন প্রতিদিনই কোনো না কোনো ট্রাক, অটোরিকশা, সিএনজি উল্টে পড়া যায়, এবং সেক্ষেত্রে মানুষও অনেক সময় হতাহতের ঘটনা ঘটে, কেউ আহত হন। ফলে এই সড়ক নিয়ে মানুষের ভোগান্তির শেষ নেই, এবং এটি নিয়ে তাদের অভিযোগও অনেক বেশি। সিটি কর্পোরেশন দায়ী করছেন প্রতি বছর বর্ষার মৌসুম, অর্থাৎ বর্ষার মৌসুম ছাড়াও কিন্তু এই সড়কের অবস্থা সারা বছরে বেহাল থাকে। বিশেষ করে এই সড়ক দিয়ে যেহেতু বড় বড় ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল করে, সে কারণেই সড়কের খানাখন্দটা একটু বেশি থাকে। ফলে সিটি কর্পোরেশন দায়িত্ব নিয়ে তারা নিচ্ছেন। তারা বলছিলেন যে চট্টগ্রামে যে সমস্ত সড়কগুলো খানাখন্দ হয়েছে সেই জায়গাগুলোতে তারা রিপেয়ার করবেন, মেরামত করবেন, এবং আমরা যদি বলি মুরাদপুর, চাঁদগাঁও, এই অন্যান্য যে সড়কগুলো রয়েছে প্রতিটি সড়কের একেবারে বেহাল দশা। চালকরা বলছিলেন এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়, ফলে দুর্ঘটনার একটি হতাহতের সংখ্যা থাকে। ফলে তারা যে সমস্ত সেবা সংস্থাগুলো রয়েছে তাদেরকে দায়ী করছিলেন, এবং তাদের আশ্বাস কিন্তু বরাবরই থাকে যে সড়কগুলো মেরামত করা হবে, কিন্তু আদৌ সঠিকভাবে সড়কগুলো মেরামত না করায় প্রতি বছরই দুর্ভোগ পোহাতে হয়। তারা চাচ্ছিলেন যে স্থায়ী সমাধান হোক। প্রতি বছর তারা কিছুদিন পর পর মেরামত করেন, কিন্তু আগের মতো হওয়াতে তারা এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি ক্ষোভ প্রকাশ করছেন। এবং জনদুর্ভোগ কমবে সেটি প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। কক্সবাজারের চকরিয়া থানায় হেফাজতে থাকা এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায় নিহত দুর্জয় চৌধুরী চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম দুর্জয়কে থানায় সোপর্দ করেন। বিদ্যালয়ের অর্থ আত্মসাতের বিষয়টি দুদকের এখতিয়ারভুক্ত হওয়ায় অভিযোগটি জিডি হিসেবে লিপিবদ্ধ করে দুর্জয়কে থানা হেফাজতে রাখা হয়। সকালে গলায় শার্ট প্যাঁচানো অবস্থায় দুর্জয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায় থানায় কর্মরত পুলিশ সদস্যরা। তবে পরিবারের অভিযোগ দুর্জয়কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমার ভাইকে একটা চেক জালিয়াতির অভিযোগে থানায় নিয়ে আসে, কোনো অভিযোগ ছাড়া, কোনো কিছু ছাড়া। 2টা বাজে আমরা চলে যাই, 3টে বাজে একে গলা সিটি মেরে গলায় দিয়ে ঝুলাই দেয়। অন্যান্য আসামি রাখতে গিয়ে 4টার সময় আমরা দেখি যে সে গলায় নিজের শার্ট গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এই বিষয়ে আমাদের কারো দায়িত্ব অবহেলা রয়েছে কিনা এটার জন্য একটা 3 সদস্য বিশিষ্ট কমিটি করবেন মাননীয় পুলিশ সুপার স্যার। খাগড়াছড়ির রামগড়ে মা মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। পুলিশ জানায় আমিনা বেগম ও মেয়ে রেহানা আক্তারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কয়েকটি ধাপে কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। এর আগে বৃহস্পতিবার বাগান টিলা এলাকায় নিজ ঘরে আমিনা বেগম ও মেয়ে রেহানা আক্তারের গলা কাটা মরদেহ পাওয়া যায়। স্থানীয়রা জানায় রেহানার স্বামী ওমান প্রবাসী। সকালে কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে দুজনের রক্তাক্ত মরদেহ দেখতে পায়।
পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। ভরা মৌসুমেও চট্টগ্রামে ইলিশের আকাল। বৈরী আবহাওয়ার কারণে সাগরে ব্যাহত হচ্ছে মাছ ধরা। সতর্কতার সংকেতের কারণে স্বল্প সময়েই ফিরতে হচ্ছে ফিশিং বোটগুলোকে। এতে ছোট ইলিশ ধরা পড়লেও বড় ইলিশ মিলছে না বললেই চলে। এদিকে ইলিশের সংকট প্রভাব ফেলেছে পাইকারি ও খুচরা বাজারে। দাম রীতিমতো চড়া। অন্যান্য সময় ভরা মৌসুমে ট্রাকে ট্রাকে ইলিশ ঢুকলো, এবছর ফিশারি ঘাটের চিত্র কিছুটা ভিন্ন। পর্যাপ্ত মাছ না আসায় আড়তগুলোর সামনে নেই বিক্রির পুরনো সেই হাকডাক। সামান্য পরিমাণ মাছ আসলেও তা আকারে ছোট। দামও পাইকারিতে গত বছরের তুলনায় কেজিতে 150 থেকে 200 টাকা পর্যন্ত বেশি। আমাদের মাছও পাইতেছেন টলিঙ্গ কি ইলিশের বটক কি গাড়া ডাল যে কোনো ডাল যাইতে পারতেছে না, আমরা মাছও পাইতেছি না, আর গাঙ্গের ভিতরে মাছও কম, এখন দামও বেশি, মাছও নাই। বিক্রেতাদের দাবি বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল। বারবার সতর্কতা সংকেতে মাছ না ধরেই ফিরতে হচ্ছে ফিশিং বোটগুলোকে, ফলে মাছ সংকট, দামও চড়া। বারবার সিগন্যাল যখনই জোয়া আসে বা জো লাগবে এরকম সময় সিগন্যাল ওঠে। সিগন্যাল ওঠার কারণে শুধু ইলিশ মাছের ব্যাপার না, সমুদ্রের মাছ বলতে সব কম। জো আসলে সিঙ্গেল উঠতে যায়, আপনার বোট যায়, আপনার ধরেন একটা বোটে আমরা 3 লাখ 3.5 2 লাখ টাকা বাজার লাগে। বাজার লাগলে আপনার বোটগুলো সাগরে জাল মারবে, তা তো মারতে পারে না। চড়া দামের কারণে ঘন্টার পর ঘন্টা ঘুরেও অনেক খুচরা বিক্রেতা মাছ না কিনে ফিরে গেছেন খালি হাতে। কয়েকটা জায়গায় দেখছে পারছি না মাছ, দাম বেশি, এই জন্য চলে যাচ্ছে রে। কালকে থেকে আজকে 10,000 টাকা মন প্রতি বেশি। কালকে যেটা 60-65 কিনছি, আজকে 75,000 কিনছি। এদিকে এসবের প্রভাব পড়েছে খুচরা বাজারে। পাইকারি দামের সাথে নানা খরচ যুক্ত করে আকার ভেদে কেজিতে 300 থেকে 500 টাকা পর্যন্ত বেশিতে বিক্রি হচ্ছে। ছোটগুলো মাছ কিনতাম 18,000 20,000, এই মাছ কিনতে আসে 32,000। আমদানি নাই, ব্যবসা করতে হবে, এই হিসাবেই হচ্ছে আমাদের ব্যবসা, মাছ কিনা লাগবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে। সকালে উপজেলার বিভিন্ন এলাকায় এসব লিফলেট বিতরণ করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। এ সময় তিনি বলেন, বিএনপির 31 দফা প্রস্তাব দেশের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান সহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে। প্রতিষ্ঠিত হবে মানুষের ন্যায্য অধিকার। কর্মসূচিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরৎকালীন সেমিস্টার 2025-এর নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরার স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, জ্ঞান অর্জনের প্রকৃত উদ্দেশ্য কেবল ডিগ্রি অর্জন নয়, বরং তা হতে হবে মানবিক মূল্যবোধ চর্চা, সৃজনশীলতা বিকাশ ও সমাজ পরিবর্তনের হাতিয়ার। অনুষ্ঠানে আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আজাদি সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। আর দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।